গ্রামের নাম ছিল শালবনী। পশ্চিমে ঘন শাল গাছের বন, পূর্বে একটি পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই বলত কালো জানালার বাড়ি। কারণ বাড়িটার উত্তর দিকের সব জানালায় কালো কাছে ঢাকা, আর রাতে সেখান থেকে নাকি অদ্ভুত আলো বেরোয়। অভিজিৎ শহর থেকে গ্রামে এসেছিল দাদুর পুরনো বাড়ি দেখতে। ছোটবেলায় সে শুনেছিল এই জমিদার বাড়ির গল্প। কেউ বলত সেখানে এক বিধবার আত্মা ঘোরে, কেউ বলত জমিদারের গুপ্তধন পাহারা দেয় অদৃশ্য ছায়া। কিন্তু অভিজিৎ এসব বিশ্বাস করত না। সে ভাবল, দেখি তো ভূতটা কেমন। সন্ধ্যার পর গ্রামের চায়ের দোকানে সবাই বসে গল্প করছিল। হরিদাস কাকু বললেন, ও বাড়িতে রাত কাটাতে গেলে কেউ ভোর দেখে না রে। অভিজিৎ হেসে বলল, আমি আজই যাচ্ছি, দেখি কি হয়। গ্রামের লোকেরা ভয় পেয়ে তাকে আটকাতে চাইল, কিন্তু সে কারো কথা শুনল না। হাতে টর্চ, ব্যাগে একটা কম্বল আর মোবাইল নিয়ে সে রওনা দিল জমিদার বাড়ির দিকে। বাড়িটা বিশাল, ভাঙাচোরা বারান্দা, ঝুলে পোড়া ছাদ আর চারপাশে কাটা ঝোপ। দরজাটা আধ খোলা ছিল, হালকা ঠেলতেই কর কর শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সে নিজেকে সামলে নিল। এসবই মনের ভুল, নিজেকে বলল সে। দালান ঘরে ঢুকতেই তার চোখ পড়ল দেওয়ালে ঝোলানো এক পুরনো ছবিতে, জমিদার আর তার স্ত্রী। স্ত্রীর চোখ দুটো অদ্ভুত, যেন জীবন্ত। টর্চের আলো ফেলতেই মনে হলো চোখ দুটো নড়ে উঠল। অভিজিৎ চোখ কচলাল, আবার তাকালো, সব স্বাভাবিক। হঠাৎ ওপরতলা থেকে পায়ের শব্দ ভেসে এলো, ধীরে ভারী পায়ের শব্দ। ঠক ঠক ঠক। অভিজিৎ গলা শুকিয়ে গেলেও সাহস করে সিঁড়ির দিকে এগোল। প্রতিটা ধাপে ধুলো উড়ছে। মনে হচ্ছিল কেউ যেন ঠিক তার সামনে হাঁটছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। ওপরের ঘরটা ছিল বড় আর ফাঁকা, মাঝখানে একটা পুরনো খাট। জানালাগুলো কালো কাছে ঢাকা, বাইরে চাঁদের আলো পড়ছে, কিন্তু ভেতরে অন্ধকার ঘন। হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। থাম। অভিজিৎ ছুটে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা যেন বাইরে থেকে আটকানো। ঘরের ভেতর হঠাৎ শীতলতা বেড়ে গেল, তার নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোতে লাগল। তারপরেই সে শুনল একটা মৃদু কান্নার শব্দ। আমায় বাঁচাও। কান্নাটা আসছে ঠিক তার পেছন থেকে। সে ধীরে ধীরে ঘুরল। খাটের উপর বসে আছে সাদা শাড়ি পরা এক মহিলা, চুলগুলো মুখ ঢেকে রেখেছে, পা দুটো মাটিতে ছোঁয়া নয়, হাওয়ায় ঝুলছে। অভিজিৎ পেছাতে গিয়ে দেওয়ালে ঠেকে গেল, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। মহিলাটা ধীরে মুখ তুলল, তার চোখ দুটো রক্তলাল, মুখে বিষণ্ণ হাসি। কেন এলে তুমি? গলা যেন অনেক দূর থেকে আসছে। অভিজিৎ কাঁপা গলায় বলল, আমি শুধু দেখতে এসেছি। মহিলা হেসে উঠল, সেই হাসি যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিল। দেখতে এসেছ? তবে দেখো। হঠাৎ ঘরের চারপাশে ছায়াগুলো নড়ে উঠল। দেওয়ালে কালো ছায়ারা হামাগুড়ি দিচ্ছে। জানালার কালো কাছে ভেসে উঠল অসংখ্য মুখ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মহিলা বলল, আমায় এই ঘরেই বন্দি করা হয়েছিল, মিথ্যে অপবাদ দিয়ে। তারপর তার গলা রুদ্ধ হয়ে এলো। ঘরটা হঠাৎ রক্তলাল আলোয় ভরে গেল। অভিজিৎ দেখল খাটের নিচে শুকনো রক্তের দাগ। আমি মুক্তি চাই। মহিলা হাত বাড়াল। অভিজিৎ বুঝতে পারল এ শুধু ভয় দেখানো নয়, এ এক অশান্ত আত্মা। সে সাহস সঞ্চয় করে বলল, আমি কিভাবে তোমায় সাহায্য করব? মহিলা ধীরে বলল, আমার সত্যিটা সবাইকে জানাও। পেছনের বাগানে আমায় পুঁতে রাখা হয়েছে। হঠাৎ দরজা খুলে গেল, ঠান্ডা বাতাস থেমে গেল, সব স্বাভাবিক। ঘরে কেউ নেই। অভিজিৎ হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এলো, বাড়ির পেছনের বাগানে গেল। টর্চের আলোয় খুঁজতে খুঁজতে সে দেখতে পেল এক জায়গায় মাটি আলাদা রকম। সে হাতে থাকা লোহার রড দিয়ে খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর মাটির নিচে বেরিয়ে এলো পুরনো এক কঙ্কাল আর একটি সোনার লকেট। লকেটটা খুলতেই ভেতরে সেই একই মহিলার ছবি। পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, পুলিশ এলো। তদন্তে জানা গেল বহু বছর আগে জমিদারের স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়েছিলেন। সবাই ভেবেছিল তিনি পালিয়ে গেছেন, কিন্তু সত্যিটা চাপা পড়েছিল।
অভিজিৎ সব ঘটনা গ্রামের লোকদের জানাল। মহিলার কঙ্কাল সৎকার করা হল। গ্রামের পুরোহিত মন্ত্র পড়ে আত্মার শান্তি কামনা করলেন। তারপর থেকে আর কেউ কালো জানালার বাড়ি থেকে আলো বেরোতে দেখেনি, রাতের কান্নাও শোনা যায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর শহরে ফিরে যাওয়ার আগে অভিজিৎ শেষবারের মতো বাড়িটার সামনে দাঁড়াল। সকালের রোদে বাড়িটা নিরীহ দেখাচ্ছিল। হঠাৎ তার পকেটের ভেতর লকেটটা কেঁপে উঠল। সে অবাক হয়ে লকেট বের করল। লকেটের ছবিটা বদলে গেছে। এখন সেখানে অভিজিতের নিজের ছবি। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা, মুচকি হেসে। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক ফিসফিস শব্দ। তুমি আমায় মুক্তি দিয়েছ, এখন আমি তোমার সঙ্গেই থাকব। অভিজিতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ঘুরে তাকাল। পেছনে কেউ নেই, কিন্তু তার ছায়াটা, মাটিতে পোড়া ছায়াটা যেন একা নয়। তার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, আর সেই ছায়াটা ধীরে ধীরে তার হাত ধরল। তারপর থেকে অভিজিৎ কখনো একা হাঁটে না। গ্রামের লোকেরা বলে সে নাকি মাঝে মধ্যে কারো সঙ্গে কথা বলে, যদিও পাশে কেউ থাকে না। আর রাত গভীর হলে শালবনির বাতাসে আজও ভেসে আসে এক অদ্ভুত হাসির শব্দ। কালো জানালার ছায়া কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি সে শুধু তার নতুন আশ্রয় খুঁজে নিয়েছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা।